নমস্কার বন্ধুরা। আজ বলবো হাসান আজিজুল হকের 'আগুন পাখি' উপন্যাস নিয়ে। উপন্যাসটি ২০০৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বাংলাদেশে। এদেশে মানে পশ্চিমবঙ্গে ২০০৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মানে সংস্করণ হয়। 'আগুন পাখি' ঔপনিবেশিক বাংলার, ঔপনিবেশিক গ্রাম বাংলার এক সমাজ বদলের ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু আগে থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ হয়ে এপারের এক মুসলিম পরিবারের, বর্ধিষ্ণু মুসলিম পরিবারের পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার বৃত্তান্ত নিয়ে এই আখ্যান গড়ে উঠেছে। রাঢ় অঞ্চলের গ্রামীণ সমাজ বাস্তবতার এক নিপুণ চিত্র এই উপন্যাসে আছে। হিন্দু মুসলিম এর মিলিত অবস্থানে ঔপনিবেশিক সময় পর্বের গ্রাম বাংলা যেভাবে বেঁচে ছিল বা যেভাবে প্রবাহমান হয়ে চলছিল, সেই রাঢ় গ্রাম বাংলার এক প্রবাহিত সময় পর্বকে হাসান আজিজুল হক নির্মাণ করেছেন। তিনি নিজেও রাঢ় অঞ্চলের মানুষ। দেশভাগের পর ওপার বাংলায় মানে বর্তমান বাংলাদেশে চলে গিয়েছিলেন। সেই যে রাঢ় জীবন, তার সংস্কার, তার কৃষি, তার জীবনযাত্রা, মানুষ, হিন্দু মুসলিমের মিলিত অবস্থান, সম্প্রীতির মেলবন্ধন, সেই সম্প্রীতির মেলবন্ধন কিভাবে ধীরে ধীরে ভেঙে গেল, সেই জীবনচিত্র। উপন্যাসের প্রাথমিক চলনে গ্রাম বাংলার স্থিমিত জনপদ জীবনের ছবি আছে, যে ছবির সঙ্গে বহির্বিশ্বের রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। যেভাবে ঔপনিবেশিক গ্রাম বাংলা বেঁচে ছিল সেই রকম। কিন্তু পরাধীন দেশ স্বাধীনতার সত্যে এগিয়ে যেতেই সেই দাঙ্গা, মন্বন্তর এবং হিন্দু মুসলিমের পৃথক রাষ্ট্রের দাবি, এই সমস্ত সংবাদগুলি গ্রামে পৌঁছে গিয়ে মানুষে মানুষে বিভেদের বীজ বড় হয়ে উঠছে। এই আখ্যানের কথক একটি মহিলা, বলা যেতে পারে একটি মুসলিম অন্তঃপুরের মহিলার জীবন চিত্রই এই আখ্যান, এবং লেখকের কৃতিত্ব এখানেই। তিনি একটি বড় ফ্রেমে, একটি বড় পরিসরে এই স্বাধীনতা, দেশভাগের সত্যকে দেখিয়েছেন, এবং এই সত্যে পৌঁছতে তিনি শুরু করেছেন অনেকটা আগের সময় থেকে। এবং তার কথক একটি মুসলিম মেয়ে, তার পরিবারের জীবনচিত্র, পিতামাতা থেকে তার বড় হয়ে ওঠা, বিবাহ সূত্রে শ্বশুরবাড়িতে যাওয়া, সেখানে শাশুড়ি, ননদ, স্বামী ভাসুর নিয়ে যৌথ সংসার, সেই সংসার ধীরে ধীরে বড় হয়ে ওঠা, রাঢ় অঞ্চলের মূল সম্পদ ধান, সেই কৃষি জমির
বৃদ্ধি, নিজের সোনা দিয়ে জমির পরিমাণ বৃদ্ধি, নিজের পরিবারের উৎপাদন বৃদ্ধি, সঙ্গে সঙ্গে সন্তানদের জন্ম এবং সন্তানদের শিক্ষার জন্য নগর কলকাতায় যাওয়া, সেখানে দাঙ্গা, হিন্দু মুসলিমের রক্তক্ষয়ী সংকট, মৃত্যু, সেখান থেকে কারো গ্রামে ফিরে আসা এবং দাঙ্গার বীজ, দাঙ্গার এই যে সংগ্রাম, তা মানুষকে কিভাবে আত্মঘাতী জীবন চেতনায় নিয়ে যাচ্ছে, সেই রহস্য লেখক দেখান। সেই যে রাঢ় অঞ্চলের গ্রাম মূলত মুসলিম প্রধান, কোথাও হিন্দু প্রধান, সেখানে হিন্দু মুসলিমের মধ্যে কোনো কালেই বিভেদের বীজ ছিল না, সম্প্রীতির মেলবন্ধনেই তারা বেঁচে এসেছিল। কখনো বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন মুসলিম, একটা মেলবন্ধনের সূত্র সেই জনপদ জীবনে ছিল। সেই জীবন চেতনায় প্রথম ভাঙন ধরা দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সংকট, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে ঔপনিবেশিক বাংলায় যে ছন্নছাড়া অবস্থা এবং গৃহস্থ পরিবারে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই সংকট লেখক তুলে ধরেছেন এবং তা বয়ে চলেছে একটি অন্তঃপুরের মহিলার মধ্য দিয়ে, যে আপাত অর্থে শিক্ষা দীক্ষাহীন, পরে অক্ষর চিনে কিছুটা পড়তে সক্ষম হয়েছে এবং সেই পরিবার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। যৌথ পরিবারের সত্য, সন্তান, ভাসুর, ননদ, দেওরদের নিয়ে যে পরিবার একদিন স্বপ্ন দেখেছিল, মন্বন্তর এসে সেই স্বপ্ন ভেঙে দিল। ভেঙেছে, কিন্তু মন্বন্তর অতিক্রান্ত হবার পর 2 সনব্যাপী ফসল উৎপাদন না হওয়ায়, বন্যা এবং দুর্ভিক্ষের ফলে মানুষের খাদ্য সংকট, বস্ত্র সংকট, বহু মানুষের মৃত্যু এবং পুনরায় বেঁচে ওঠার লড়াই। এই পরিবারটি বর্ধিষ্ণু, তাই বেঁচে গিয়েছিল। বহু মানুষ তাদের আশেপাশের মারা গেছে, কিন্তু মন্বন্তর অতিক্রান্ত হতেই পরিবারের গৃহকর্তার মনে হলো যে এবার পরিবার ভেঙে ফেলাই ভালো, যৌথ পরিবার ভেঙে খণ্ড করে তোলাই হয়তো অবধারিত সত্য। এই যে পরিবার ভাঙন, সম্প্রীতির ভাঙন, তা ধীরে ধীরে পৌঁছে গেল বৃহত্তর বৃত্তে দেশ ভাঙন। তারপর চলে এলো মন্বন্তরের সত্য এবং সেখান থেকে দাঙ্গা, কলকাতায় হিন্দু মুসলিমের রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে হিন্দুর সংখ্যা বেশি, মুসলিম মারা যাচ্ছে, যেখানে মুসলিমের সংখ্যা বেশি, হিন্দু মারা যাচ্ছে। অথচ এই দাঙ্গা কিন্তু গ্রামীণ সমাজ বাস্তবতায় তেমন আঁচ ফেলতে পারেনি।
রাষ্ট্রীয় নেতারা সেই বিভেদের বীজ মানুষের মনে ছড়িয়ে দিতে চাইল। দাঙ্গার পরেই মুসলিম লীগ লড়কে লেঙ্গে পাকিস্তানের দাবি পেশ করলেন, সেই জিন্নার পৃথক দেশের আবেদন। কিন্তু গল্পকথকের স্বামী, যিনি বাইরের সংবাদ একটু রাখেন, বঙ্গলক্ষ্মী পত্রিকা পড়েন, দেশ জনপদ জীবনের খোঁজখবর সম্পর্কে সামান্য হলেও ওয়াকিবহল, সে জিন্নার এই প্রস্তাব মেনে নিতে পারেনি। সে জানত জিন্না কোনো কালেই মুসলিম ছিল না এবং এই পৃথক রাষ্ট্রের মধ্য দিয়ে মুসলিমদের উন্নতি এটা সম্পূর্ণ ভুল, সেটা গল্পকথকের স্বামী বুঝতে পেরেছিল। এবং স্বাধীনতা বা দেশভাগের মধ্য দিয়ে ৩ টুকরো দেশের সন্ধান, ভারত, পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তান, এই পরিকল্পনা সম্পূর্ণই ভুল। মুসলিমদের জন্য পৃথক দেশ, এটা সম্পূর্ণই ভুল। পশ্চিমবঙ্গের মুসলিমরা যাবে কোথায়? তারা পশ্চিম পাকিস্তান লাহোরে যাবে না? তাহলে তাদের যাবার একমাত্র আশ্রয়স্থল পূর্ব পাকিস্তান। কিন্তু পূর্ব পাকিস্তান তো হিন্দু মুসলিমের মিলিত অবস্থান, তাহলে পৃথক ধর্মের দেশ কোথায় হলো? সেই গৃহকর্তা এই সত্য বুঝে গিয়েছিলেন। যে জনপদ এতকাল হিন্দু মুসলিমের মিলিত অবস্থানে চলছিল, কোথাও বিভেদ ঘটেনি, কোথাও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়েনি, সেই জনপদ ধর্মের নামে নিজেদের দেশভাগ, জন্মভূমি ভাগ করতে চায়নি। যদিও তারা আটকাতে পারেনি, কেননা সাধারণ মানুষের কোনো সত্যই রাষ্ট্রনেতারা শোনেনি। ফলস্বরূপ একসময় দেশভাগ হয়েই গেল। এবং এপারে মুসলিমের চাকুরি সংকট, জীবিকার সংকট তো দেখা গেলই, সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গেল মুসলিমকেই বক্রদৃষ্টিতে দেখা হচ্ছে। আমরা রবীন্দ্রসঙ্গীতের সেই বিখ্যাত গায়ক কলিম শরীফের কথা যদি বলি, কলিম শরীফিরা কিন্তু শুধুমাত্র অর্থহীনতা, চাকুরিহীনতার জন্য পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিলেন, আর অন্য কোনো কারণ নয়। এই গল্পকথক মহিলার সন্তানরাও চাকরি পাচ্ছেন পাকিস্তানে, পৃথক দেশে। কন্যার বিবাহ হচ্ছে, সেই কন্যার স্বামীও পাকিস্তানে চলে যাচ্ছেন। পৃথক দেশের অধিবাসী তারা হয়ে উঠছেন। মাতার বারবার প্রশ্ন ছিল যে এদেশে কি কর্মের সন্ধান করা যাচ্ছে না? সত্যি যাচ্ছিল না, বরঞ্চ পূর্ব পাকিস্তানে মুসলিমদের কর্মের সন্ধান বেশি ছিল, কেননা দেশভাগ হতে হতেই ওপার বাংলা থেকে বিপুল পরিমাণে হিন্দু জনগণের চলে আসার এক ঢল নেমে গিয়েছিল। একদিন পুত্রও চিঠি লিখছেন যে পিতামাতাকে চলে আসার জন্য। পিতা সব বিক্রি করে চলে যেতে প্রস্তুত হলেও মাতা যাননি, এবং শেষ মুহূর্ত পর্যন্ত যাননি, সর্বস্ব হারা হয়েও যাননি। কেন যাননি? প্রথমত, দেশভাগ সম্পর্কিত যে ট্রমা, মুসলিমদের এপার থেকে ওপারে চলে যাওয়া, সে পরিমাণ সামান্য হলেও সত্য। আর হিন্দুদের বিপুল
পরিমাণে অংশ ওপার থেকে এপারে চলে আসার এই যে ট্রমা, এই যে দেশ থেকে উৎখাত হওয়ার স্রোত, এই ভিত্তিহীন এই স্রোতকে কাউন্টার অ্যাটাক করেছিলেন এই অন্তপুরের প্রায় অশিক্ষিত মহিলা। কেন দেশভাগ, কেন দেশ থেকে উৎখাত, এর সঠিক কারণ কেউই ওই মহিলাটিকে বোঝাতে পারেনি। আসলে কোনো সঠিক কারণই তো নেই। দেশভাগ হয়েছিল সম্পূর্ণ ভুল সত্যের ওপর, কিছু রাষ্ট্রপ্রধানের নিজের আখের গুছিয়ে নেওয়ার সত্যের ওপর, যে সত্যটি এই অন্তপুরের মহিলা বুঝে গিয়েছিল। যে মহিলা তার স্বামীকে বারবার মান্য করে এসেছে, বারবার শ্রদ্ধা করে এসেছে, স্বামীর কথার ওপর কোনো দিন কথা বলেনি, সেই মহিলা আজ জন্মভূমি থেকে বিতাড়িত হওয়ার উৎসবে প্রশ্ন লিখেছে, স্বামীর বক্তব্যের বিরোধিতা করে বলেছে সে যাবে না। চারাগাছকে এক মাটি থেকে অন্য মাটিতে নিয়ে রোপণ করলে সে বৃক্ষ হয়ে যায়, কিন্তু বড় গাছকে এক মাটি থেকে অন্য মাটিতে নিয়ে রোপণ করা যায় না। ফলে তৎকালীন বাচ্চারা বা যুবকরা দেশান্তরী হতে পারে, কিন্তু যার শিকড় এই জন্মভূমিতে, এই রাঢ় অঞ্চলে ভিতর প্রবেশ করে গেছে, সেই পৌরত্বে পৌঁছে যাওয়া মহিলা দেশ ত্যাগ করতে পারেন না। তিনি করেনও নি। শেষ পর্যন্ত স্বামীও চলে যান, সেটাই স্বাভাবিক। পুত্র কন্যা নাতি নাতনি নিয়ে ওই পারে সংসার, স্নেহ প্রীতি তো আছেই। তিনি সব বিক্রি বাট্টা করে চলে যান। যদিও সেই গৃহকর্তাও কিন্তু জানতেন যে দেশভাগ ভুল। জিন্না কোনো কালেই মুসলিম ছিল না। মুসলিমদের সামাজিক অবস্থান সম্পর্কে, অর্থনৈতিক কাঠামো সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। যদিও রাষ্ট্র সেদিন এই সাধারণ মানুষের কথা শোনেনি, ফলস্বরূপ সাধারণ মানুষেরও কিছু করার ছিল না। রাষ্ট্রের এই হঠকারী সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য হয়েছিল সাধারণ মানুষ। সেই সাধারণের অতি সাধারণ বা অসাধারণ হয়ে এই অন্তপুরের মহিলা প্রতিবাদ জানিয়ে যায়। তার মেঝো সন্তান শেষবারের মতো একবার মাতার কাছে জানতে চেয়েছিল যে তুমি যে যাচ্ছ না, তার প্রকৃত কারণটা কি, আমাকে কি বলবে তোমার নিজের মনের খুশিতে? সে এইরকম একটি কথা বলেছিল যে তোরা আমাকে কেউ বুঝিয়ে বল, কেন দেশ ভাগ, ধর্মের ভিত্তিতে কেন ভাগ, এর প্রয়োজন কোথায়? এটা কি সত্যই প্রয়োজন ছিল না কারো উদ্দেশ্য প্রণোদিত? যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, সেই সিদ্ধান্তের বিরোধিতা আমি করছি। আমি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, যত্নবান, আন্তরিক, কিন্তু দুটি মানুষের মনন, মানসিকতা, অস্তিত্বের প্রশ্ন আলাদা। সেই অস্তিত্বের প্রশ্ন থেকে, জন্মভূমির প্রতি ভালোবাসা, জিজ্ঞাসা, শ্রদ্ধা থেকে আমি তোমাদের এই সত্যকে প্রত্যাখ্যান করলাম। দেশভাগের যে প্রচলিত বয়ান, সেই বয়ানে এই উপন্যাসটি পৃথক। পৃথক এই অর্থেই, হাসান আজিজুল হক একজন মেধাবী সাহিত্যিক। তার পরিকল্পিত মস্তিষ্ক প্রস্তুত বয়ান নিয়ে এই টেক্সট গড়ে উঠেছে, যে টেক্সটে একটি অন্তপুরের মহিলা রাষ্ট্রীয় সত্যের বিরোধিতা করলেন যে এই দেশ আমার,
পিতা পিতামহের জন্মসূত্রে এই দেশের অধিবাসী আমি, আমার শেকড় এই দেশের মাটির ভেতর রোপিত, এখান থেকে আমি উচ্ছেদ হতে পারি না। সে যতই নিপীড়ন আসুক, যতই হতাশা আসুক, যতই কর্মবিচ্যুতি আসুক, যতই সর্বস্ব হারা হয়ে যাই, এটাই আমার দেশ। এই দেশকে, এই জন্মভূমিকে ভালোবেসেই আমি জীবন কাটিয়ে দেব। লেখক একটি বিরাট পরিসরে, বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধের পরের থেকে যে গ্রামীণ সামাজিক অবস্থা, রাঢ় অঞ্চলের যে সামাজিক জীবন, হিন্দু মুসলিমের মিলিত জনপদ, যেখানে খাদ্যশস্য একমাত্র ধান উৎপাদিত হয়, যেখানে অর্থ মুনাফার চিন্নায়ক ফসল ধান, সেই রাঢ়ের মানুষের সংস্কার, কুসংস্কার, বিশ্বাস, লোকশ্রুতি, দাম্পত্য জীবন, যৌথ পরিবার, পরিবারের ভাঙন থেকে বহির্বিশ্বের সংবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর দাঙ্গা, দেশভাগকে কেন্দ্র করে দেশের খণ্ডসত্যের মধ্য দিয়ে একটি মহিলার নিজস্ব জীবন চেতনার ভাষ্য, যে ভাষ্যের মধ্যে রাষ্ট্রের হঠকারী সিদ্ধান্ত, রাষ্ট্রনেতাদের স্বার্থপরতার ভিত্তিহীন অবস্থানের বিরুদ্ধে একটা প্রতিবাদী বয়ান, যে বক্তব্যের মূল্য কেউই দেয়নি, স্বামী, কন্যা, পুত্র, তারা সকলেই নিজের নিজের আর্থিক সুবিধা অনুযায়ী পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছেন। না গেলে কি হতো জানি না, কারণ এই বর্ধিষ্ণু অঞ্চলে পরিবারটির জমির পরিমাণ প্রায় ৮০ বিঘার মতো, সেই সম্পদের অধিকারী এখানে তারা থাকলে কি হতো। আসলে সেই যে ট্রমা, এ দেশ আর মুসলিমের নয়, ও দেশ আর হিন্দুর নয়, ধর্মের ভিত্তিতে জাতপাতের ভেদাভেদ বড় হয়ে উঠছে, জাতি অপর জাতিকে সন্দেহের চোখে দেখছে, গ্রামীণ মেলবন্ধন, এতকালের মেলবন্ধন ভেঙে যাচ্ছে, সেটাকে আর প্রতিরোধের চেষ্টা করল না মানুষ। ধর্মের বিষ সেই যে জনপদের অভ্যন্তরে ঢুকে গেল, যে বিচ্ছিন্নতার সত্য বড় হয়ে গেল, তা থেকে মানুষ প্রতিরোধের আর কোনো সত্যই খুঁজল না। শুধুমাত্র এই মহিলাটি সত্য খুঁজে গিয়েছিল, যে শেষ পর্যন্ত নিঃসঙ্গ হলেও তার যে প্রতিবাদী বয়ান, দেশ ভাগের খণ্ড সত্যের বিরুদ্ধে তার মানসিক অবস্থান এবং জন্মভূমির প্রতি ভালোবাসায় শেষ পর্যন্ত নিজের অস্তিত্বে টিকে থাকা, যার মধ্য দিয়ে তার জন্মভূমির প্রতি ভালোবাসা, নিজের দেশের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানান দেওয়া, এর মধ্য দিয়ে আখ্যানটি হয়ে উঠেছে দেশভাগ চর্চার এক ভিন্ন দলিল। শুধু দেশভাগ নয়, দেশভাগ অন্তিম সত্য হিসেবে এসেছে উপন্যাসটি ঔপনিবেশিক গ্রাম বাংলার এক জীবন্ত দলিল। রাঢ় জনপদের বদলে যাওয়া মানচিত্র বড় সূক্ষ্মভাবে, বড় ধারাবাহিকভাবে, বড় পরিসরে লেখক অঙ্কন করেছেন। ধন্যবাদ।